বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। বন্দি বিনিময় পুনর্গঠন ও নতুন কূটনৈতিক প্রস্তাব নিয়ে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। মিশরের শান্তি সম্মেলনে এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক বিশ্ব নেতা। তার আগে ইসরায়েলি পার্লামেন্টে শক্তিশালী ভাষণ দেন ট্রাম্প, সমর্থন জানান নেতানিয়াহুকে। এদিকে মুক্তির পর পরিবারে ফিরে গাজার বন্দীরা জানিয়েছেন ইসরায়েলি কারাগারে মানবেতর পরিস্থিতির কথা। দীর্ঘ 2 বছরের যুদ্ধ শেষে গাজায় অবশেষে শান্তির সুর। মিশরের পর্যটন নগরী শারম আল শেখে অনুষ্ঠিত হয় শান্তি সম্মেলন। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরপরই চুক্তিতে স্বাক্ষর করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তবে সম্মেলনে ছিলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় যা জেতার সবই জিতেছে। এখন গাজা পুনর্গঠনের সময়। ঘোষণা দেন গাজার পুনর্নির্মাণে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো মানবিক সহায়তা দেবে। যুদ্ধবিরতির চুক্তি সইয়ের আগে ট্রাম্প গিয়েছিলেন ইসরায়েলে। দেশটির পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় জাতিগত নিধন লেখা প্ল্যাকার্ড তুলে ধরে প্রতিবাদ করেন এক আইন প্রণেতা। এতে অধিবেশনে কিছুক্ষণ হট্টগোল বাধে। সে ভাষণে ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে আহ্বান জানান দুর্নীতির অভিযোগে বিচারাধীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমা করতে। সবশেষে আসে এক চমক। ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে ইরানের সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প। মাত্র 4 মাস আগেই ইরানের ওপর বিমান হামলা চালান ট্রাম্প। এবার তার প্রস্তাব মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির বার্তা দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে 3700 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের অনেকেই গাজার বাসিন্দা। মুক্তির পর পরিবারে ফিরে তারা জানিয়েছেন ইসরায়েলি কারাগারে মানবেতর পরিস্থিতির কথা। যুদ্ধবিরতির পর গাজায় নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে হামাস। ট্রাম্প জানিয়েছেন এই নিরাপত্তা বাহিনী গঠনের অনুমোদন দিয়েছেন তিনি নিজে, যাতে যুদ্ধোত্তর শান্তি বজায় থাকে। সানিয়া আহমেদ, নাগরিক। মাদাগাস্কারে জেনজিদের বিক্ষোভে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। সেনা বিদ্রোহের মুখে পালালেন প্রেসিডেন্ট। কি ঘটছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে? থাকছে বিস্তারিত প্রতিবেদন। আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল। দেশ জুড়ে জেনারেশন জি বা জেন জির তরুণদের নেতৃত্বে শুরু হওয়া সরকার বিরোধী তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রয়টার্সের খবরে বলা হয়েছে 13 অক্টোবর রোববার তিনি একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। গন্তব্য ফ্রান্সের রাজধানী প্যারিস। বিরোধী দলীয় নেতা সিতেনি জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয় প্রেসিডেন্ট বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন। এর আগে প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছিল সোমবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি, কিন্তু সে ভাষণ আর শোনা যায়নি। দীর্ঘদিনের দারিদ্র্য, অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ নতুন কিছু নয় মাদাগাস্কারে। কিন্তু এবার জেনজি তরুণদের বিক্ষোভে সেই ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। গত 25 সেপ্টেম্বর জল ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই রূপ নেয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর অসন্তোষে। জাতিসংঘ বলছে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন। মাদাগাস্কারের জনসংখ্যা প্রায় 3 কোটিরও বেশি। গড় বয়স 20 বছরেরও কম। 3/4 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। স্বাধীনতার পর থেকে মাথাপিছু জিডিপি কমেছে 45%। প্রশ্ন এখন একটাই, জেনজির এই বিদ্রোহের মুখে মাদাগাস্কার কোন পথে এগোবে? আর প্রেসিডেন্ট রাজোয়েলিনার এই পলায়ন নতুন নেতৃত্বের জন্ম দেবে নাকি আরও গভীর সংকটের? ইশরাত জাহান, নাগরিক।
ভারতের গোয়েন্দা সংস্থা এক শিখ নেতাকে কানাডায় হত্যার অভিযোগে দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছিল। অবশেষে জোড়া লাগতে শুরু করেছে সেই সম্পর্ক। ভারত সফরে গেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শাশ্বতী সরকারের ডেস্ক রিপোর্ট। 2 বছর আগে কানাডায় খলিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত অভিযোগটি অস্বীকার করলে তলানিতে পৌঁছয় দুই দেশের সম্পর্ক। মামলার জেরে কানাডা থেকে হাই কমিশনার ও 5 কূটনীতিককে ফিরিয়ে নেয় ভারত, বহিষ্কার করে কানাডিয়ান কূটনীতিকদের। মার্ক কার্নি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গলতে শুরু করে দুই দেশের সম্পর্ক। জুনে কানাডায় G7 সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন দুই দেশের প্রধানমন্ত্রীরা। নতুন রাষ্ট্রদূত নিয়োগেও সম্মত হন তারা। এরই মধ্যে 2 দিনের সরকারি সফরে প্রথমবারের মতো ভারতে পৌঁছান কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই দেশের যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী তিনি। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশ বাণিজ্য বৈচিত্র্যকরণ, জ্বালানি রূপান্তর এবং নিরাপত্তার মতো বিষয়গুলিতে কৌশলগত সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরির দিকে এগোচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আনন্দের দিল্লি সফর ভারত কানাডা সম্পর্কে ইতিবাচক গতি বাড়াতে সহায়তা করবে। কানাডার অস্থায়ী বিদেশি কর্মী এবং আন্তর্জাতিক ছাত্রদের শীর্ষ উৎস ভারত। যুক্তরাষ্ট্রের ভিসা কঠিন হয়ে যাওয়ায় কানাডার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে আছে দেশটি। শাশ্বতী সরকার, নাগরিক। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মকির, ফিলিপ এগহিউন এবং পিটার হাউইট। প্রযুক্তি কিভাবে অর্থনীতিকে এগিয়ে নেয় সেই ব্যাখ্যা দিয়েছেন এই 3 গবেষক। অর্থনীতির নতুন এই উদ্ভাবন সহজে বুঝতে ডেস্ক রিপোর্ট। মানুষের ইতিহাসের একটি মৌলিক প্রশ্নের উত্তর দিয়েছেন নোবেল পাওয়া 3 অর্থনীতিবিদ। তাদের কাজ দেখিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি কোনো নিশ্চিত বিষয় নয়, বরং এটি নির্ভর করে ক্রমাগত উদ্ভাবন এবং সমাজের পরিবর্তনের প্রতি উন্মুক্ত থাকার উপর। এর সহজ উদাহরণ হতে পারে গত কয়েক দশকে চীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জাপান। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়েল মকির তার গবেষণায় ব্যবহার করেছেন ঐতিহাসিক তথ্য উপাত্ত। দেখিয়েছেন কিভাবে একটি সমাজ অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে ধরে রাখতে পারে। তার মতে শিল্প বিপ্লবের মতো যুগান্তকারী পরিবর্তন তখনই সম্ভব হয়েছে যখন মানুষ শুধু কিভাবে কাজ করে তাই নয়, বরং কেন কাজ করে সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাও বুঝতে শুরু করে। মকিরের কাজ নীতি নির্ধারকদের এই শিক্ষা দেয় যে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে কেবল পুঁজি বিনিয়োগ নয়, বরং জ্ঞানের প্রচার ও একাডেমিক স্বাধীনতার মতো বিষয়গুলিকেও গুরুত্ব দিতে হবে। প্যারিসের কলেজ দ্য ফ্রস ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফিলিপ এগহিউন এবং ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক পিটার হাউইট যৌথভাবে অর্থনীতিতে বহুল আলোচিত সৃজনশীল বিনাশ বা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্বের গাণিতিক মডেল তৈরি ও ব্যাখ্যা করেছেন। নতুন ও উন্নত কোনো পণ্য বাজারে আসার পর পুরনো পণ্য বিক্রি করা কোম্পানিগুলো কিভাবে পিছিয়ে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয় সেটি এই তত্ত্বে দেখানো হয়েছে। এই প্রক্রিয়াটিকেই বলা হয় সৃজনশীল বিনাশ। এর উদাহরণ হতে পারে মোবাইল ফোন হিসেবে নোকিয়ার পিছিয়ে পড়া। প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড আইফোনে ক্রমাগত উদ্ভাবনের কাছে পিছিয়ে যায়। এগহিউন ও হাউইটের এই মডেল দেখায় যে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে কিভাবে এই সৃজনশীল বিনাশের ধারাকে অব্যাহত রাখা যায়, যা টেকসই প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। পুরস্কারের মূল্যমান 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা, যার অর্ধেক পাবেন জোয়েল মকির এবং বাকি অর্ধেক যৌথভাবে ভাগ করে নেবেন ফিলিপ এগহিউন ও পিটার হাউইট। ইশরাত জাহান, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।